বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কলসকাঠি ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসরুম কর্তৃক আয়োজিত আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আকন্দ মোহাম্মদ গোলাম গাউস, প্রভাষক রসায়ন, কলসকাঠি ডিগ্রি কলেজ, বাকেরগঞ্জ, বরিশাল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে তোমাদের সাথে রসায়ন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়ের আউফবাউয়ের নিয়ম নিয়ে আলোচনা করব। আউফবাউয়ের নিয়ম হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তোমাদের যথেষ্ট কার্যকরী একটি নিয়ম, যে নিয়ম ছাড়া তোমাদের ইলেকট্রন বিন্যাস পরিপূর্ণ হবে না, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের জ্ঞান সম্পূর্ণ হবে না। তো শিক্ষার্থীবৃন্দ, খাতা কলম নিয়ে পড়ায় মনোযোগী হোক। তো আমরা আউফবাউয়ের নিয়ম নিয়ে আলোচনা করব। আউফবাউয়ের নিয়মটা হচ্ছে কি? আউফবাউ একটি জার্মান শব্দ। আউফবাউ শব্দটি একটি জার্মান শব্দ, যার অর্থ হচ্ছে ক্রমান্বয়ে পূর্ণ হওয়া, অর্থাৎ ধাপে ধাপে। তো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা জানি যে অরবিটাল সমূহে ইলেকট্রন সবসময় ধাপে ধাপে প্রবেশ করে, অর্থাৎ নিম্ন শক্তির স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করে, এরপরে উচ্চ শক্তির স্তরে প্রবেশ করে। তোমরা নবম দশম শ্রেণীতে ইলেকট্রন বিন্যাস করে আসছো, অবশ্যই আউফবাউয়ের নিয়ম ফলো করে আসছো, কিন্তু তোমরা আউফবাউয়ের নিয়ম জানো না, কারণ নবম দশম শ্রেণীর পাঠে তোমাদের সরাসরি এই নিয়মটা ছিল না, কিন্তু এই নিয়মের আলোকে ইলেকট্রন বিন্যাস ছিল। তো এর আলোকে কি হবে? আউফবাউয়ের নিয়মটা কি? আউফবাউয়ের নিয়ম তোমরা বই থেকে দেখে নেবে যে এর নিয়ম হচ্ছে সমশক্তি সম্পন্ন ইলেকট্রন যখন প্রবেশ করবে অরবিটালে ইলেকট্রন প্রবেশের সময় সবসময় নিম্ন শক্তির স্তরে অরবিটাল আগে প্রবেশ করবে, এরপরে ধাপে ধাপে উচ্চ শক্তির স্তরে যাবে। যেমন তোমরা নবম দশম শ্রেণীতে ইলেকট্রন বিন্যাস এভাবে করে আসছে, যেমন অক্সিজেন 8 1s2 2s2 2p6 2p4। এখন কেন 1s এ আমরা আগে ইলেকট্রন দিলাম, কেন তারপরে 2s এ দিলাম, কেন 2p4 এ তারপরে দিলাম, অথবা আমরা এদিকে ইলেকট্রন না দিয়ে কেন আমরা এই 2s এর পরে 3s এ গেলাম না, অথবা 3p তে গেলাম না। এর ব্যাখ্যা হিসেবে ইলেকট্রন বিন্যাসের এই সকল সমস্যার ব্যাখ্যা হিসেবে আমরা আউফবাউয়ের নিয়ম অনুসরণ করি। এই নিয়ম কি তাহলে? এই নিয়মে বলে ইলেকট্রন সবসময় নিম্ন শক্তি স্তর থেকে ধাপে ধাপে পূর্ণ হয়ে উচ্চ শক্তি স্তরে যাবে। তো আমরা দেখি শিক্ষার্থীবৃন্দ, তোমরা নবম দশম শ্রেণীতে একটি সমস্যা প্রায় বলেছিল অথবা সৃজনশীল প্রশ্নে আসতো যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি কেন 3d অরবিটালে না যেয়ে 4s অরবিটালে যায়। যেমন স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস অনুযায়ী অনেকের হয়তো এমন মনেই হতে পারে যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6, তাহলে 18টা। এরপরে তৃতীয় শক্তি স্তরে 3d অরবিটাল আছে, সো তৃতীয় শক্তি স্তরের 3d অরবিটালে একটা ইলেকট্রন যাবে, তাই না? তো এমন হয় না কেন? এমন না হয় তার স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস কি হয়? যেমন এটা ভুল। এর শুদ্ধ কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6, এরপরে 3d অরবিটালে না যে 4s1, অর্থাৎ 3d অরবিটাল শূন্য। কেন? আমরা এই প্রশ্নের মুখোমুখি অনেকবার হয়তো হয়েছি যে পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3d অরবিটালে না যে 4s অরবিটালে কেন যায়। এর ব্যাখ্যার ক্ষেত্রে আমরা আউফবাউয়ের নিয়ম অনুসরণ করি। আর আউফবাউয়ের নিয়ম থেকে আমরা জানি যে ইলেকট্রন সবসময় নিম্ন শক্তির স্তরে প্রবেশ করে, সুতরাং নিম্ন শক্তির স্তর আমরা কিভাবে বের করব? এই নিম্ন শক্তির স্তর বের করার নিয়ম হচ্ছে n+l এর নিয়ম। তো শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণে হয়তো তোমাদের n+l এর নিয়ম দেখেই মনে পড়ে গেছে যে n এবং l এর মান আমরা কোথা থেকে পাবো? এর মান পাবো কোয়ান্টাম সংখ্যা থেকে। তো তোমাদের সাথে আমরা কোয়ান্টাম সংখ্যার ক্লাস যেদিন নিয়েছিলাম সেদিন আলোচনা হয়েছিল n এর মানের সাথে l এর মানের সম্পর্ক, n থেকে আমরা কিভাবে l পাবো, l থেকে m পাবো, এমন সকল আলোচনা আমরা সেদিন সেরেছিলাম। তো আজকে n+l এর নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। এই n+l এর নিয়ম থেকেই অরবিটালের শক্তি দেখব। যেমন n+l এর নিয়মের
নিয়ম থেকে দেখো 3d এর ক্ষেত্রে আমাদের মান কত হয়, 3d অরবিটালের ক্ষেত্রে n এর মান হচ্ছে 3। কেন? কারণ এই d অরবিটালটা কোন শক্তি স্তরের d অরবিটাল? তৃতীয় শক্তি স্তরের d অরবিটাল। সো এখানে 3d অরবিটালের ক্ষেত্রে n এর মান 3 এবং d মানে কি, l সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যা l এর ক্ষেত্রে যদি মান হয় 0 তো s অরবিটাল, 1 হলে p অরবিটাল আর 2 হলে d অরবিটাল। অর্থাৎ এই d অরবিটালের জন্য l এর মান সব সময়ের জন্য 2। তো 3d এর ক্ষেত্রে n প্লাস l এর মান তাহলে কি হবে, n প্লাস l এর মান হবে 3 প্লাস 2 মানে 5। সেক্ষেত্রে কিন্তু আমরা 4s এর ক্ষেত্রে দেখি, 4s এর ক্ষেত্রে n প্লাস l এর কি মান হয়। 4s এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 4, যেহেতু তার শক্তি স্তর 4 সুতরাং তার মান n এর মান 4 এবং l এর মান হচ্ছে 0। কেন? কারণ আমরা জানি l এর মান s অরবিটালের জন্য সব সময় 0। তো 4s এর ক্ষেত্রে n প্লাস l এর মান কত হবে? তবে n প্লাস l এর মান 4 প্লাস 0 মানে 4। তো সেক্ষেত্রে বিন্দু খেয়াল করো, যদি এখানে আমরা দেখলাম 3d এবং 4s এর ক্ষেত্রে 3d এর ক্ষেত্রে n প্লাস l এর মান 5 আর 4s এর ক্ষেত্রে n প্লাস l এর মান 4। সুতরাং স্পষ্ট বোঝা যাচ্ছে যে n প্লাস l এর মান যার কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। অর্থাৎ এই 3d অরবিটালে ইলেকট্রন না যেয়ে 4s অরবিটালে যাবে। এভাবে যদি পটাশিয়ামের না হয়ে পটাশিয়ামের পরে ক্যালসিয়াম হতো তবে 4s এ 2টা ইলেকট্রন হতো। যদি স্ক্যান্ডিনিয়াম হতো, স্ক্যান্ডিনিয়াম হতো 21, তাহলে 21 হলে কি হতো, আমরা পটাশিয়ামের সঠিকটা লিখে দিই 4s1। তো স্ক্যান্ডিনিয়ামের 21 যদি হতো তবে 4s এ 2, দুইটা যে তারপরে 3d তে আসতো। তো সেক্ষেত্রে বিন্দু খেয়াল করো, তাইলে আমাদের এই n প্লাস l এর নিয়ম অনুযায়ী আমরা শক্তি স্তরের এভাবে মান দেখতে পারি। শক্তি স্তরের এভাবে মান থেকে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি। আর ইলেকট্রন বিন্যাস থেকে দেখো এভাবে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারি। এই n প্লাস l এর মান দিয়ে ইলেকট্রন বিন্যাসের যত বড় বড় সমস্যা আছে সেই বড় সমস্যার সমাধান করতে পারি। এবার এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখি। আমরা যদি জেননের ইলেকট্রন বিন্যাস দেখি, 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 3d10 4p6 5s2 3d10 4d10 5s2 টা সামনে দেই, এবারে 4f 5p6 জেনারেল হচ্ছে 54, তার পারমাণবিক সংখ্যা 54। এখন দেখো এখানে আমরা 4d অরবিটালে ইলেকট্রন দিলাম কিন্তু 4f এ দিলাম না, 4f এর পরে 5s দিলাম, 5p দিলাম। তাইলে 4f এর থেকে কি 5ps আর 5p এর মান ছোট? আমরা এটাই এখন নির্ণয় করব যে n প্লাস l এর মান, অর্থাৎ আউটবয়ের নিয়ম কি 4f এর ক্ষেত্রে মান বড় হয় না 5s 5p এর ক্ষেত্রে বড় হয়? তো খেয়াল করো, আমরা n প্লাস l এর নিয়ম থেকে সহজেই এর ব্যাখ্যা দিতে পারি। n প্লাস l এর নিয়ম 4f এর ক্ষেত্রে n equal to 4 আর f এর ক্ষেত্রে l এর মান, আমরা জানি l এর মান সবসময় s অরবিটালের জন্য 0, p অরবিটালের জন্য 1
আর ডি অরবিটালের জন্য 2, এফ অরবিটালের জন্য 3। তো 4f সমান সমান 4 প্লাস 3 means 7। এরপরে আমরা যদি 5s দেখি, 5s এর ক্ষেত্রে n এর মান 5, l এর মান 0। তো 5s সমান সমান 5 প্লাস 0 মানে 5। আবার 5p এর ক্ষেত্রে n এর মান 5, l এর মান 1। তো 5p সমান সমান 5 প্লাস 1 মানে 6। তো শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, আমাদের এখানে 5s এর ক্ষেত্রে মান পেলাম 5। তো দেখছিলাম যে 4p এর পরে 5s এ ইলেকট্রন যায়, তারপরে 4d তে যাওয়ার পরে 5p তে গেল, ঠিক তো? তো 4f এ গেল না কেন? 4f এর মান 7, তার সেই 5s 5p দুইটার মানই কম। কিন্তু আবার এখানে দেখা গেল যে 5s এর পরে 4d তে যায়, তারপরে 5p তে আসে। কেন? আমরা 4d আর 5p এর ইলেকট্রন n প্লাস l এর মানটা একটু হিসাব করি। দেখো 5p এর ক্ষেত্রে আমাদের হিসাব করাই আছে কয় মান, আর 4d এর ক্ষেত্রে n প্লাস l এর মান কত হয়? 4d এর ক্ষেত্রে n equal to 4, l equal to 2। তো 4d সমান সমান 4 প্লাস 2 6। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এখানে 4d এর মান 6 এবং 5p এর মানও 6। এই জন্য যে দুইটা মান যদি সমান হয়, n প্লাস l এর মান যখন সমান হবে দুটি অরবিটালে, তখন d এর মান n এর মান যার কম সেই অরবিটাল নিম্ন শক্তির স্তর। অর্থাৎ 4d এবং 5p দুইটার ক্ষেত্রে n প্লাস l এর মান 6। তো এখানে 4d এবং 5p যখন সমান হলো, তখন আমরা n এর মান দেখলাম 4d তে কম বিদায় 5p এর চেয়ে 4d তে ইলেকট্রন আগে যাবে, তারপরে 5p তে ইলেকট্রন আসবে। এভাবে এরপরে যদি ইলেকট্রন থাকতো, আমাদের 5d তে আসতো, তারপরে 4f এ আসতো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এভাবে অনেক ধরনের ইলেকট্রন বিন্যাসে এমন শক্তি স্তর ভিত্তিক যে সমস্যাগুলো পাবা, সেই সমস্যাগুলো এই আউটগোয়িং নিয়ম থেকে অবশ্যই সমাধান করতে পারবা। তো তোমরা ইলেকট্রন বিন্যাস এভাবে পর্যায়ক্রমে বাসায় প্র্যাকটিস করবে। বাসায় প্র্যাকটিস থেকে আমরা এই সমস্যার সমাধান, এই সমস্যা থেকে উত্তরণের পথ পেয়ে যাব। আশা করি ইলেকট্রন বিন্যাসের এই শক্তি স্তরের মান ভিত্তিক সমস্যা আর থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।